হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। অ্যান্ড 4টে ম্যাচ হয়েছে এখনো অবধি। এই জাস্ট একটু আগে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা শেষ হলো, খুবই তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে গেছে। অ্যান্ড এখানে একটা জিনিস আমরা আলাদা দেখতে পাচ্ছি যে টি-20 ক্রিকেটেও কীরকমভাবে বোলারদের আধিপত্য বেড়েছে। যেমন আজকে শ্রীলঙ্কা 19 ওভার ব্যাট করেছে, 19 ওভার ব্যাট করে মাত্র 77 রান করেছে। অ্যান্ড ওদিক থেকে সাউথ আফ্রিকাও সেই 77 রানটাকে চেস করতে, 78 রান চেস করতে ওরা 16 ওভার টাইম নিয়েছে। মানে 5 রান করে 5 রান রেট চলছে পার ওভার, এরকম একটা চলছে, যেটা আই থিঙ্ক টি-20 ক্রিকেটে মানায় না। অ্যান্ড মানায় না মানে আমরা এখন অন্যভাবে অভ্যস্ত হয়ে গেছি আইপিএল থেকে, এই জিনিসটাই হচ্ছে মেন। অ্যান্ড আগের দিন যেমন ওয়েস্ট ইন্ডিজের সাথেও পাপুয়া নিউগিনির খেলাটায় প্রচুর চেপে রেখেছিল। আজকে সকালে যেমন ওমান নামিবিয়ার খেলা পুরোটা দেখিনি, বাট শেষে পড়তে যাওয়ার আগে ওই অল্প একটু টিভি চালালাম, স্কোর দেখলাম, দেখে চালিয়ে দুর্দান্ত একটা ফিনিশিং দেখে তারপর পড়তে গেলাম আরামসে। সো ব্যাপারটা হয়ে যাচ্ছে যে সেগুলো আমরা একটু আলোচনা করে নেবো। সো চলো দেখা যাক। আমরা এখানে গতকালের দুখানা ম্যাচ নিয়ে কথা বলিনি। প্রথম ম্যাচ ছিল ইউএসএ আর কানাডার মধ্যে। মনে তো হচ্ছিল যে রঞ্জি ট্রফি খেলা হচ্ছে বা আইপিএলে 4জন বিদেশি নিয়ে খেলা হচ্ছে, সব দেখি দেশের লোকজন, কানাডার প্লেয়াররা তো নিজেদের মধ্যে হিন্দিতেই কথা বলছে। সো এখানে অ্যারন জোন্সের সেই 40 বলে 94 রানটাকে যদি আমরা একটু সাইড করে দিই, তাহলেও আমরা দেখতে পাবো যে এই ম্যাচটায় মোটামুটি একটা টি-20 টাইপের খেলা হয়েছে। অ্যারন জোন্সও মেরেছে, বলার ব্যাটসম্যান সবাই সমান সুযোগ পেয়েছে। বাট যখনই আমরা পাপুয়া নিউগিনি আর ওয়েস্ট ইন্ডিজের খেলায় চলে গেলাম, মানে যেটা আমরা বারবাডোসে চলে গেলাম, আমরা যদি ওখানে চলে যাই, আমরা গিয়ে দেখতে পাবো কি যে প্রথমে পাপুয়া নিউগিনিকে তো আটকে দিয়েছে অল্প রানে, যেটা আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ করবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ ভালো টিম। বাট যখন পাপুয়া নিউগিনি বল করতে আসে অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে আটকে রেখে দেয়, ওয়েস্ট ইন্ডিজ এখানে আপসেট একটা করানোর দিকে ছিল। পাপুয়া নিউগিনি ওদেরকে আটকে দিতে পারতো, যেখানে 136 রান চেস করতে গিয়ে শেষ 4 ওভারে 41 রান বাকি থাকে ওয়েস্ট ইন্ডিজের মতন টিমের। অ্যান্ড ওরা 5 উইকেট 6 উইকেট হারিয়ে ফেলে। লাস্ট দুজন ব্যাটসম্যান যারা, তাও দুজন প্রপার ব্যাটসম্যান না, রস্টন চেজ অ্যান্ড আন্দ্রে রাসেল, এরা দুজন মাঠে ছিল অলরাউন্ডার। অবশ্য একজন ব্যাটিং অলরাউন্ডার, একজন বোলিং অলরাউন্ডার। অ্যান্ড রস্টন চেজ সেই থেকে শেষে গিয়ে কয়েকটা 6 মেরে, আন্দ্রে রাসেল 6 মেরে মোমেন্টামটা নিজের দিকে নিয়ে ব্যাপারটাকে পাল্টায় পুরো ম্যাচটাকে। 19 ওভার লাগে ওদেরকে 136 রান চেস করতে, যেটা আই থিঙ্ক পাপুয়া নিউগিনির জন্য খুবই একটা বড় ভিক্টরি। কারণ দুটো টিমের যদি আমরা র্যাঙ্ক দেখতে চাই, দুটো টিমের যদি আমরা অনেকটাই দেখতে চাই যে দুজনের কীরকম প্র্যাকটিস হয়, তাহলে যদি আমরা সব কিছু দেখতে চাই। অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজের একটা সুবিধাও ছিল ঘরের মাঠে, বাট সেই সুযোগটা ওরা নিতে পারে, মানে নিয়েছে, কিন্তু যে নেট রানের বাড়িয়ে নেওয়ার ব্যাপারটা, ওই জিনিসটা ওরা করতে পারেনি। এই জায়গাটা ওরা ফেল করেছে। অ্যান্ড পাপুয়া নিউগিনির মতন টিম যদি ওদেরকে এরকম প্রবলেম দিতে থাকে, তাহলে আগে গিয়ে অন্যান্য টিম ওদেরকে মোটামুটি প্রবলেম দেবে। এবার চলে আসি আজকের খেলায়। আজকের খেলায় যেমন ওমান আর নামিবিয়ার খেলাটা সকালবেলা আমি পুরো ম্যাচ দেখিনি, ওমানের ব্যাটিংও দেখিনি, নামিবিয়ার ব্যাটিংও দেখিনি। শেষ 2 ওভার যখন দেখি 11 বলে 13 রান বাকি, তখন টিভিটা চালাই। অ্যান্ড তখন থেকে খেলাটা যেটুকু দেখি মজা পেয়ে গেছি। অ্যান্ড স্ক্রিপ্ট রেটার নিজের কাজে চলে গেছে। এখন ভোট চলছিল, কালকে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর ও চলে যাবে নিজের কাজে ঠিকঠাক। অ্যান্ড আজকের প্রথম ম্যাচটা তো ডেভিড উইজার যেভাবে ম্যাচ বের করলো আলাদাই। অ্যান্ড ডেভিড উইজার সাথে একটা আলাদা সম্পর্ক ছিল, কেকেআরের প্লেয়ার ছিল বলে। সো আমরা দেখেছি কীরকম পাওয়ার হিটিং করতে পারে। অ্যান্ড সেটাও আজকে আমরা ম্যাচে এসে দেখিনি। আমি তো ভেবেছিলাম যে 6 বলে যখন 5 রান বাকি তখন ম্যাচ বেরিয়ে যাবে, বাট সেই প্রথম 3টে বল যেভাবে বের করে দেয়, উইকেট 0 উইকেট, আলাদাই। ওই 3টে বলেই ম্যাচটা ঘুরে যায়। অ্যান্ড সেই 6 বলে 5 থেকে 3 বলে 5, সেখান থেকে 1 বলে 2 বাকি, সেখান থেকে রান আউটটা অল্পর জন্য মিস করা। সো ব্যাপারটা হয়ে যাচ্ছে যে ওমান নামিবিয়ার খেলাটাও ড্র হয়, যেটা 109 রানে। অ্যান্ড দুটো ম্যাচে, মানে ওই ম্যাচে 80 ওভারে মাত্র 208 রান হয়, 218 রান হয়েছে, ঠিক আছে? 40 ওভারে, আমি কি ভুলভাল বলছি, 40 ওভারে 218 রান হচ্ছে।
সেকেন্ড খেলাটা পুরোটা দেখেছি, অ্যান্ড সেকেন্ড খেলাটায় শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার মধ্যে শ্রীলঙ্কা 19 ওভার খেলে 77 রান করেছে। এমন নয় যে 10 ওভারে অল আউট হয়ে গেছে 77 রান করে, নয়, ওরা 19 ওভার খেলে 77 রান করেছে মাত্র। অ্যান্ড উল্টো দিকে যখন সাউথ আফ্রিকা নামে তখন 80 রান করে, মানে ওরা করে 80 রান করে, বাট জিনিসটা চলে আসে 16 ওভার, ওরা 16 ওভার 2 বল নিয়ে 80 রান করে। জিনিসটা একটু ভাবার হলেও এই জায়গাটা একটু বলারদের ডিপেন্ডেন্সি দেখা যাচ্ছে, বলাররা আধিপত্য একটা দেখাচ্ছে, যে বলারদের একটা পাওয়ার দেখা যাচ্ছে, যে যেমন আঙ্গির কাকুরা বল করেছে 4 ওভার 4 উইকেট 7 রান, দুর্ধর্ষ বোলিং। তেমনই ওই ব্র্যাডম্যান নাকি রয়েছে, ব্র্যাডম্যান ও ভালো বল করেছে, রাবাডা ভালো বল করেছে। অ্যান্ড আজকে 35 ওভার খেলায় সেকেন্ড ম্যাচটায় 157 রান হয়েছে 35 ওভার খেলায়, যেটা অনেক সময় ওডিআই ক্রিকেটেও কম বলে মনে করা হয়, সেই খেলাটা T20 ক্রিকেটে হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হয়ে যাচ্ছে, যেটা আমাদের চিন্তা, এই মাঠে ইন্ডিয়া 3খানা ম্যাচ খেলবে, আয়ারল্যান্ড, পাকিস্তান, USA, দেখা যাক কী হয়। বাট এই 3টে নিয়ে আমি অতটা চিন্তা করছি না, কারণ হারুক, একটা ম্যাচ হেরে যাক, হেরে উঠুক, যে কোনো রকমের নেট রান রেটের বেচে বুচে ফাইনালে উঠুক, তারপর দেখা যাবে মেন। সো এখন যে খেলাটা দেখা হচ্ছে, এইখান থেকে একটা জিনিস ডিসকাস করা রয়েছে, যে ইন্ডিয়ার যে প্লেয়ারগুলোকে নেওয়া হয়েছে, টিম সিলেকশনটা কীরকম। প্রথমে তো আমরা এমনি একটা তীর ছুঁড়েছিলাম, বাট সেই টিম সিলেকশনটা কি কাজে দিচ্ছে? প্রথম 4টে ম্যাচ দেখে কি আমরা এটা বলতে পারবো, পিচ দেখে, যে ইন্ডিয়ার টিমটা সিলেক্ট করেছে সেই টিমটা ওয়ার্ল্ড কাপের জন্য রেডি, বা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, বা আমাদের জন্য একটা আশা জাগাতে পারবো আমরা? আমি তো একদম পুরো এক্সপেকটেশন ছাড়া দেখছি খেলা। সো এক্সপেকটেশন নিয়ে কি আমরা বসতে পারবো, সেটা একটু দেখে নেওয়া যাক। এবার যদি আমি আজকের ম্যাচটা, যেটা শ্রীলঙ্কার সাউথ আফ্রিকার হলো, সেটা যেহেতু ওই মাঠেই হয়েছে যেই মাঠে ইন্ডিয়া আয়ারল্যান্ডের সাথে খেলতে চলেছে, সেইটা দেখে যদি আমি এখন একটু ইন্ডিয়া আয়ারল্যান্ডের খেলাটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, তাহলে আমার জিনিসটা এরকম আসছে, যে আজকের খেলাটা যেটা দেখলাম সেটা অনুযায়ী পেসাররা খুবই হেভিলি ডমিনেট করছে, অ্যান্ড পেস কাজ করছে, মানে পেসারদের স্লোয়ার বল কাজ করবে না, পেস দরকার তোমার। মানে যারা 137-38 থেকে 40-45 150 এরকম বল করতে পারবে, এরকম বলের দরকার। শিবম দুবের বল এখানে চলবে, মানে স্লো বল এখানে চলছে না ঠিকঠাক। স্লো বল একটু মাঝখানে গিয়ে একটা ব্রেক থ্রু দেওয়ার মতন, একটু মানে আটকে দেওয়ার মতন চলছে। তুমি খুব মারছো, একটা জাস্ট চমকে দেওয়ার মতন কাজ করতে পারে, বাট তুমি সেইভাবে উইকেট পাচ্ছ বা বল মাটিতে গ্রিপ করছো অতটা বোঝা যাচ্ছে না, এরকম হচ্ছে না, বা স্লো বল খুব একটা কাজে দিচ্ছে না। স্পিন অপশান রাখতে হবে তোমার টিমে, যেটা তোমার অলরাউন্ডারে কাজ করবে, মানে যাদেরকে তুমি যদি অ্যাজ আ বলারও না পাও, তুমি তাদেরকে অ্যাজ আ ব্যাটসম্যান কাজ করাতে পারো। যেমন আজকে শুধু কেশব মহারাজ ওদের স্পিনার হিসাবে বল করেছে সাউথ আফ্রিকার, যেহেতু দরকার পড়েনি, যেহেতু 77-এ অল আউট হয়ে যায়। এটাই যদি কোথাও খুব হিটহাট করে 150-140 এরকম চলে যায়, তখন তুমি আকসার প্যাটেল বা কাউকে আমাদের যেমন এদেরকে খেলাতে পারতাম, তেমন আমাদের স্পিন অপশান দরকার, যারা অলরাউন্ডারের কাজ করবে। যেমন যারা শুধু, যদি তুমি তাদেরকে বলার হিসাবে না পাও, তুমি ব্যাটসম্যান হিসাবে কাজে লাগাতে পারো। যেমন আজকে শুধু কেশব মহারাজ ওদের হয়ে বল করেছে স্পিন বোলিং, বাট ওদের টিমে মার্করামও ছিল, মার্করামও ভালো বল করে, অ্যান্ড ক্রিস্টিয়ান স্টাফসও ছিল। সো এইরকম একটা অপশান দরকার, যারা তোমার, যদি দেখো স্পিন একটু আটকানো দরকার, ফাস্ট বোলারদেরকে প্রচুর মারধর করছে, তখন তুমি স্পিনকে কাজে লাগাতে পারবে। সো এরকম একটা অপশান দরকার। থার্ড জিনিস হচ্ছে পাওয়ার প্লেতে সুইং খুব ভালো কাজ করছে, যেটা আর্শদীপ সিং, বুমরা এদের জন্য খুব ভালো। সো এই দুটো প্লেয়ারকে প্রথম টিমে রাখা অনিবার্য। যেমন ফিনিশার, সেকেন্ড ইনিংসে যদি খেলা হয়, প্রথম 4-5 জন মিলে 100 করে দেবে, ঠিক আছে? 100 করে, আমি ধরলাম 140 টার্গেট হলো, যেমন পিচের কন্ডিশন দেখছি।
140 টার্গেটের মধ্যে 110 অবধি একজন করে দেবে, ঠিক আছে। শেষে গিয়ে একজনকে দরকার যে টেলেন্ডারকে ধরে ম্যাচটাকে বের করে দেবে। সেই 25 বলে 30 রান বা 20 বলে 25 রান, এই রানটা সে বের করে দিতে পারবে, আউট হয়ে আসবে না, এমন প্লেয়ার তোমার টিমে দরকার। অ্যান্ড যদি ফার্স্ট ইনিংস ব্যাট করে তাহলে যাতে পাওয়ার হিট করার মতন মাঝখানে মিডিল ওভারে একজনকে দরকার, যে এসে প্রত্যেকটা ওভারে মোটামুটি একটা 6 ট্রাই করবে, আদারওয়াইজ একটা বাউন্ডারির জন্য তো সে ঝাঁপাবেই। কারণ একটা যদি 4 চলে আসছে, আমি যেটা আজকে দেখলাম, কালকে ম্যাচটা দেখলাম, একটা যদি 4 চলে আসে ওভারে, পরের বাকি 5 বলে যদি 2 রান বা 3 রানও আসে তাহলেও খুব এনাফ হয়ে যাচ্ছে। কারণ রান রেট খুব কম হচ্ছে, রান খুব কম হচ্ছে এখানে। অ্যান্ড এটাই, এবার এই যে কথাগুলো বললাম এগুলো দিয়ে আমি আমার টিমটা বাড়ানো হয়। আমি এখান থেকে রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়েছি, রোহিত বিরাট কোহলিকে ওপেন করিয়েছি, অ্যান্ড আমার টিমে 4টে পেসার আছেন উইদাউট শিবম দুবেকে আমি এখানে অ্যাজ আ পারফেক্ট ব্যাটসম্যান খেলাচ্ছি, অ্যান্ড 2জন স্পিনার আছে। সো আমার টিমটা এরকম হচ্ছে যে রোহিত শর্মা, বিরাট কোহলি, স্কাই, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, কুলদীপ, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, সিরাজ, বুমরা। ওকে, এরকম হচ্ছে। এখানে আমি 4টে পেসার পাচ্ছি, ঠিক আছে। বুমরা, সিরাজ, আর্শদীপ, হার্দিক। যেহেতু হার্দিকের বল 135-এর ওপরে থাকে, আমি ধরলাম, যেহেতু শিবম দুবের ম্যাক্সিমাম বল 130, 128, 122, 23 এরকম থাকে, আমি ধরলাম না ওকে অ্যাজ আ পেসার। যেখানে স্লোয়ার কাজ করবে লাগবে, বাট আয়ারল্যান্ডের সাথে এই মাঠে দরকার হবে না। পরেরটা যদি আমরা দেখতে চাই, আমার টিমে রোহিত, বিরাট কোহলি, স্কাই, পান্ত, হার্দিক, শিবম দুবে, কুলদীপ, অক্ষর প্যাটেল, 8জন ব্যাটিং অপশন রয়েছে। যদি শিবম দুবে অব্দিও ফেল করে যায়, মানে ম্যাচটা ফিনিশ করে আসতে না পারে, আমার কাছে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আছে, যেই দুজন আমার হয়ে ম্যাচটাকে শেষ করতে পারে। আমরা কুলদীপ যাদবের ব্যাটিং ইমপ্রুভ হয়েছে, সেটা আমরা এই আইপিএলেও দেখেছি, অ্যান্ড যেটা কলকাতার সাথে খেলেছিল, অ্যান্ড আমরা লাস্ট টেস্টেও দেখেছি ইংল্যান্ডের সাথে খুব ভালো ব্যাটিং করেছিল কুলদীপ যাদব, সেই জন্য। অ্যান্ড এছাড়া তো আর্শদীপ সিং, সিরাজ, বুমরা, এই 3জন তো পেসার হিসাবে রয়েছে। এছাড়া আর এইটা নিয়ে কিছু বলার নেই, আবার খেলার দিন ফিরে আসবো। সো আজকের মতো এ পর্যন্তই। কালকে আমি একটা ভিডিও দেবো, যেটা হচ্ছে আমাদেরকে কোন কোন খেলার ওপর নজর রাখতে হবে, যেগুলো দিয়ে আমরা অ্যানালাইজ করতে পারবো যে ইন্ডিয়া সেমিফাইনালে বা ওই টপ 8, সুপার 8 যেটা বলছে, এই সুপার 8-এ আমরা কী করে ভালো ফল করতে পারি বা ফাইনালগুলোকে আমরা টপকাতে পারি, সেগুলোর জন্য আমাদের কোন ম্যাচে নজর রাখতে হবে, দেখতে হবে। কারণ আমরা প্রথম হাফের যে অ্যাসোসিয়েট নেশনের সাথে যে খেলাগুলো হচ্ছে, এখান থেকে যে আমরা কোয়ালিফাইং ম্যাচগুলো হচ্ছে, এখান থেকে যে আমরা খেলছি, এগুলো আমরা প্রত্যেকটা নিউ ইয়র্কে খেলছি, মানে আমেরিকায় খেলছি। বাট আমাদেরকে ওইগুলো খেলতে হবে যেগুলো সুপার 8-এর ম্যাচ, প্রত্যেকটা আমাদেরকে ওয়েস্ট ইন্ডিজে খেলতে হবে। সেই জন্য আমাদেরকে কী দেখতে হবে, আমাদেরকে গ্রুপ বি আর গ্রুপ ডি, এই দুটো গ্রুপের খেলা দেখতে হবে, মেনলি গ্রুপ বি, কারণ গ্রুপ বি পুরোটাই ওয়েস্ট ইন্ডিজে খেলছে। অ্যান্ড এটার ওপর আমি একটা আলাদা ভিডিও করব। সো সঙ্গে থেকো, বাই।